জাতীয় নির্বাচনের একটা লিটমাস টেস্ট হয়ে গেল সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ডাকসু এবং জাকসু নির্বাচন, এবং এই টেস্টে দেশের বৃহত্তম রাজনৈতিক দল মারাত্মকভাবে ফেল করেছে। সামনে রাকসু কিংবা চাকসু নির্বাচনেও এই ব্যর্থতার ধারা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। কিন্তু একবারও কি প্রশ্ন আসে না যে হাসিনা আমলে যারা প্রকাশ্য রাজনীতি করেছে, প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলায় যারা জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে, ক্যাম্পাসে আসতে বাধা পেয়েছে কিংবা নিজের আশ্রয়স্থল বাড়িতে থাকতে পারেনি, সেই নির্যাতিত দলটার আসলে কেন এমন ভরাডুবি হলো? আসলে কি ভরাডুবি হয়েছে, নাকি সুকৌশলে কোনো একটা পক্ষ ছাত্রদলকে এমন ভরাডুবির মুখে ফেলে দিয়েছে? তো আগের ভিডিওটাতে শিবিরের জয়ের পেছনের কারণগুলো ব্যাখ্যা করলেও ছাত্রদলের কেন ভরাডুবি হলো এইটা নিয়ে বেশি আলোচনা করিনি। সম্প্রতি এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য খুঁজে পেয়েছি। আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই তুলে আনবো। আলোচনায় থাকবে এই একই ধারায় কিভাবে জাতীয় নির্বাচনে বিএনপিও একটা চরম সংকটে পড়তে পারে সেটা নিয়েও। তো আপনি যদি ছাত্রদলের সমর্থক হন কিংবা বিএনপির সমর্থক হন, তবে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো প্রথমে একটু আগের ঘটনা দিয়ে শুরু করি। আগের বলতে আসলে বেশি আগের না, জাস্ট 2024 সালের 5ই আগস্টের আগের সময়ের কাহিনী দিয়েই শুরু করব। চিন্তা করে দেখেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্র রাজনীতির মাঠে তিনটা গোষ্ঠী কিন্তু একে অপরের প্রতিযোগী: বাকসাস, ছাত্র শিবির আর ছাত্রদল। আমি যদি আরও স্পেসিফিক করে বলি, তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছে ছাত্র শিবির আর ছাত্রদল। কিন্তু 5ই আগস্টের আগে এই দুই পক্ষের অবস্থা আসলে কেমন ছিল? ছাত্রদল প্রকাশ্যে সরকার বিরোধী কার্যক্রম করত, মিটিং মিছিল আয়োজনের চেষ্টা করত, সরকারের দমন পীড়নের বাইরে গিয়ে জেল জুলুম খেটেও সরকারের বিপক্ষে কথা বলতো। ছাত্রদল করার কারণে অনেকে বাড়ি থাকতে পারেনি, অনেকে ক্যাম্পাসে পড়াশোনা নিয়েও সমস্যায় পড়তে হতো। পরিচিত সকল ছাত্রদলের নেতাদের নামেই কিন্তু আপনি একাধিক মামলা খুঁজে পাবেন। তো এত নির্যাতনের পরেও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে ছাত্রদল সজাগ ছিল। একই সাথে আমি বামপন্থী নেতা মেঘ মোল্লার বসুকেও আওয়ামী আমলের নির্বাচনের সময় সরকার বিরোধী কথা বলতে দেখেছি, যে কোনো ইস্যুতে সরকারের সমালোচনা করতে দেখেছি। কিংবা এখনকার বাকসাস নেতা বা জুলাই আন্দোলনের সামনের দিকে থাকা নেতারাও হাসিনা আমলের সরকার বিরোধী নানান অ্যাক্টিভিটিসে প্রকাশ্যে অ্যাক্টিভ ছিল। আব্দুল কাদের জেল খেটেছে, আখতার জেল খেটেছে, নাহিদ, আসিফ, হাসনাতরা নানান ইস্যুতে সরকার বিরোধী এবং প্রশাসন বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, যেগুলো সবই ছিল প্রকাশ্যে। এবং দিন দিন শেখ হাসিনা যতই ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও এই মানুষগুলোর আন্দোলন এবং প্রকাশ্য অ্যাক্টিভিটিস জনমানুষের মনে কিছুটা আশা জাগিয়ে রেখেছিল। কিন্তু ছাত্র শিবির 2024-এর 5ই আগস্টের আগে কি করছিল? তাদের পুরো কার্যক্রমে ছিল গোপনে। শিবিরের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের ব্যানারে হলে বা ক্যাম্পাসে থেকেছে, ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছে। প্রকাশ্যে কোনো শিবিরের নেতার নাম কিংবা কোনো নেতার সরকার বিরোধী কার্যক্রম জনসম্মুখে আসেনি। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে হাসিনা আমলে সরকার তো শিবির আর অন্যান্য বিরোধী পক্ষকে এক চোখে দেখে নাই। বাস্তবতা হচ্ছে, কেউ একজন ছাত্রদল করে এই কথা সরকার শুনলে তার প্রতি যেমন আচরণ করত, কেউ একজন শিবির করে এই কথা সরকার শুনলে তার প্রতি কয়েক গুণ বেশি ভয়ঙ্কর আচরণ করত। শিবির পরিচয় পেলে কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিলেও সেটাকে বাহবা দেওয়া হতো। এরকম পরিস্থিতিতে তো আসলে কোনোভাবেই প্রকাশ্যে থাকা সম্ভব না। হ্যাঁ, যুক্তি ঠিকঠাক, এই কথা মেনে নিয়ে আমি প্রশ্ন করতে চাই, শিবিরের নেতাদের নাম পরিচয় মানুষ জানতো না, কিন্তু ছাত্রদল বা অন্যান্য নেতাকর্মীদের নাম পরিচয় জনগণ জানতো। পরিচয় গোপন করার কারণে একটা লম্বা সময় শিবিরের প্রতি কোনো নির্যাতনের খবরও কিন্তু মানুষ পায় নাই, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতনের খবর মানুষ পেয়েছে। এই জন্য স্বাভাবিক অর্থে মানুষের মনে বেশি জায়গা পাওয়ার কথা কার? ছাত্রদলের এবং অন্যান্য নেতাদের। কিন্তু শিবির স্বল্প সময়ের আত্মপ্রকাশের পরেই তারাই মানুষের মনের মধ্যে বেশি করে জায়গা করে নিল। এইটা কিভাবে? আর এই জায়গা থেকে আপনি উত্তর করতে পারেন যে 5ই আগস্টের পরে শিবির প্রচুর ভালো কাজ করেছে, ছাত্র বান্ধব কাজ করেছে, চিত্র প্রদর্শনী থেকে শুরু করে নানান সেমিনার আয়োজন করেছে, শিক্ষার্থীদেরকে সহায়তামূলক কাজ করেছে, শিক্ষার্থীরা কানেক্ট হয় এরকম বিভিন্ন আয়োজন করেছে। তাই শিবিরের প্রতি মানুষের ভালোবাসা জন্মেছে। কিন্তু এই ধরনের বেশ কিছু কাজ কিন্তু ছাত্রদলও করেছিল, বাকসাসও করেছিল। ছাত্রদল একদম শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাখিদের জন্য প্রাকৃতিক আবাসস্থল নির্মাণে কাজ করেছে। ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে বেশি কর্মী বাহিনী নিয়ে নবীন শিক্ষার্থীদের সহায়তার জন্য বুথ চালু করেছিল। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী হামিম নারী হলগুলোতে ভর্তুকি দিয়ে ভেন্ডিং মেশিন চালু করেছিল। তারিক ভাইয়ের মতো নেতারা বেশ কিছু শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানোর মতো উদ্যোগ গ্রহণ করেছিল। এগুলো
কোনো অংশেই কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজ না। আবার ওইদিকে বাক্সাস ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সাইকেল সার্ভিস সেন্টার চালু করা, 5ই আগস্টে হলে হলে প্রীতি ভোজের আয়োজন করা ইত্যাদি করেছে। কিন্তু এগুলোর বাইরে গিয়ে ছাত্রদলের নামে ফোকাসে এসেছে নেতিবাচক সব কাজ। হ্যাঁ, নেতিবাচক কাজ ছাত্রদলের নামে হয়েছে, তাই তাদের নামে অভিযোগ এসেছে। যেমন ছাত্রদলের নামে ধর্ষণের অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ এসেছে, আবার দল হিসেবে বিএনপির নামে একের পর এক বিভিন্ন অভিযোগ এসেছে, মারামারি, হানাহানি, দখলদারিত্ব, চাঁদাবাজি ইত্যাদির অভিযোগ এসেছে। তবে আশ্চর্যজনকভাবে একটা বিষয় লক্ষ্য করেন, ছাত্রদল বা বিএনপির ভালো কাজগুলো মানুষের নজরে আসে নাই, মানুষের নজরে এসেছে সব নেতিবাচক কাজ। ছাত্রদলের অ্যাক্টিভিটিসগুলো বিশ্লেষণ করলে অনলাইনে অফলাইনে একটা জোরে সোরে আলাপ উঠে গিয়েছিল যে ছাত্রদল আসলে ছাত্রলীগের জায়গাটাই দখল করতেছে, তাদের কোনো রকম ভালো কাজের প্রচারণা জনসম্মুখে আসে নাই, যার ফলে ছাত্রদলের জনপ্রিয়তা বাড়ার পরিবর্তে দিন দিন কমে গেছে। কিন্তু এইটা কিভাবে হলো? এখানে বেশ কিছু মেকানিজম কাজ করেছে। এর ভেতরে ছাত্রদলের নিজস্ব বেশ কিছু ভুল এবং বিরোধী পক্ষের একটা টেকনিক ছাত্রদলকে পিছিয়ে দিতে ভূমিকা রেখেছে। বিষয়গুলো কি, চলেন জানি। প্রথমত, ছাত্রদল মিডিয়া ট্রায়ালের শিকার। দেখেন, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে ছাত্র শিবির গত 1 বছরে অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছিল। জুলাই চিত্র প্রদর্শনী, রমজান মাসে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি। এগুলোর মাধ্যমে ছাত্র শিবির শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ করার চেষ্টা করেছে। কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সেই প্রোগ্রামগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব একটা ছিল না, কম অংশগ্রহণের ব্যাপারটা আমি নিজে দেখেছি। কিন্তু এরপরেও ওই প্রোগ্রামগুলো সম্পর্কে তথ্য এমনভাবে প্রচার করা হয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থীর কানে কানে সেই প্রোগ্রামের কথা কিন্তু পৌঁছে গেছে। কিন্তু এই জায়গায় ছাত্রদলের কাজগুলো যেমন একদিকে ঠিকঠাক প্রচারণা পায় নাই ছাত্রদলের ব্যর্থতার জন্য, অন্যদিকে ছাত্রদলের ভুলগুলোকে মারাত্মকভাবে দেশব্যাপী তুলে ধরা হয়েছে। বিভিন্ন নেতার কাটপিস ভিডিও বেরিয়েছে, একটা ভুল করার সাথে সাথেই সেইটাকে ছাত্রলীগের সাথে তুলনা করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ভুলের জন্য প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে ছাত্রদলের নেতাদের। দেশের বিভিন্ন প্রান্তের বিএনপির করা অনৈতিক কাজের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্নের জালে ফেলেছে ছাত্রদলের নেতাদেরকেও, যে কারণে ছাত্রদলের ইমেজ দিন দিন শুধু নিচের দিকেই নেমেছে। এই মিডিয়ার খেলায় ছাত্রদল টিকে থাকতে পারে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে যেটা একটা দলের পিছিয়ে থাকার জন্য অনেক বড় কারণ। দ্বিতীয়ত, ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজের খুব একটা সুযোগ পায় নাই। খেয়াল করে দেখেন, ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করত, যেই কারণে হাসিনা আমলে তারা হলে থাকতে পারে নাই। হলে না থাকতে পারায় সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ স্থাপিত হয় নাই। সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারে এমন অ্যাক্টিভিটি যেমন বিতর্ক, গান, খেলাধুলা, এইসবে অংশ নেওয়ার সুযোগ তারা খুব একটা পায় নাই। কিন্তু একই সময় পরিচয় গোপন করে শিবিরের পোলাপান কিন্তু ঠিকই হলে থেকেছে, ডিবেট করেছে, খেলাধুলায় অংশ নিয়েছে, সৃজনশীলের নানান রকম কার্যক্রম করেছে। আপনি এবারের শিবিরের প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন। জিএস ফরহাদ কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিল, তাজিনুর রহমান জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল, রায়হান উদ্দিন এফ রহমান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিল, ক্রীড়া সম্পাদক মহসিন হলের একজন নিয়মিত অ্যাথলেট ছিল, এবং হল পর্যায়ে ভিপি, জিএস বা এজিএস যারা নির্বাচিত হয়েছে তাদের বেশিরভাগই ওইসব হলের ডিবেটিং ক্লাব বা বাঁধনের নেতৃত্বে থাকা লোকজন। এরা শিবির পরিচয় গোপন করে হল পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিচিত হয়েছে, যেটা ছাত্রদল পারেনি। আবার 5ই আগস্টের পরে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে কথা বলা হইল, এতে কার লাভ হইল? শিবিরের। কারণ তারা তো পরিচয় গোপন করে রাজনীতি করছে, তাই হল পর্যায়ের কমিটির নাম তারা প্রকাশ করলো না। বরং ছাত্রদল যখনই হলে হলে কমিটি দিয়ে অ্যাক্টিভ হতে গেল, তখন তাদেরকে অ্যাক্টিভও হতে দেওয়া হইল না। মানে 5ই আগস্টের পরেও ছাত্রদল হলে গিয়ে রাজনীতি করতে পারলো না, হলের শিক্ষার্থীদের সাথে সেইভাবে তারা কানেক্ট হইতে পারলো না। এইটাও তাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ। তৃতীয়ত, দূরদর্শিতার চরম অভাব। ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক চিন্তার প্যাটার্নটা ধরতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা বিপ্লব করেছে, এই সিস্টেমের রাজনীতি যে আর ছাত্র সমাজের কাছে পাত্তা পাবে না, এইটা ছাত্রদল বুঝতে পারেনি। যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে, সুতরাং একটা প্রবল সম্ভাবনা আছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। এই জিনিসটা ছাত্রদল বুঝতেই পারে নাই। আজ থেকে প্রায় 7-8 মাস আগে যখন ডাকসু নিয়ে হালকা আলাপ উঠল, তখনও ছাত্রদল ডাকসু যাতে না হয় সেই
কাজ করতে ব্যস্ত ছিল। ডাকসু এবং জাকসু না হওয়ার দাবিতে তারা ক্যাম্পাসে অবস্থানও নিয়েছিল। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মন বুঝতে না পারা, এইটা তাদের বড় ব্যর্থতা। অন্যদিকে শিবির 5ই আগস্টের ঠিক পর থেকেই জাতীয় রাজনীতির বিষয়ে নাক না গলিয়ে সম্পূর্ণভাবে নিজেদের ইমেজ বিল্ড আপের রাজনীতি করেছে। অন্যান্য দলের ইমেজ ডাউন করে দেওয়ার রাজনীতিও করেছে। ইমেজ ডাউন করেছে নিজেরা মুখে মুখে বলে কয়ে না, তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষভাবে। চতুর্থত, দলীয় কুন্দল। আমার দৃষ্টিতে এই ব্যাপারটা ছাত্রদলের ভরাডুবির পেছনে সবচেয়ে বড় কারণ। একটা লম্বা সময় ধরে ছাত্রদলের কমিটি হয় না, যে কারণে একটা সম্ভাবনা আছে সামনের যে কোনো সময় কমিটি ঘোষণা হওয়ার। আর এই কমিটি কেন্দ্রিক ছাত্রদলের প্রতিটি ইউনিটের মধ্যে এখন গ্রুপিং হচ্ছে। কোন গ্রুপ থেকে কে কমিটিতে স্থান পায় আর কে পায় না, এইটাই একটা বড় ইস্যু। যতদূর খবর পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আবিদ হামিমরা এই গ্রুপিং কালচারের শিকার। অনেকেরই ধারণা ছাত্রদলের সদস্যদের কাছ থেকে পূর্ণ সহায়তা আবিদ হামিমরা পায় নাই। জুলাই আন্দোলনে আবিদের যে অবদান, এইটাকে ব্র্যান্ডিং করতে পারেনি ছাত্রদল, কারণ এইটা নিয়ে দলীয় কোনো প্ল্যান ছিল না। এমন সম্ভাবনাও আছে যে ভিন্ন একটা গ্রুপ হয়তো এমনভাবে ভেবেছে যে যদি আবিদ নির্বাচিত হয়ে যায় তবে হয়তো কমিটিতেও তাদের গ্রুপটা স্থান পাবে। তাই কমিটির পথটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে সকল গ্রুপ পূর্ণ ডেডিকেশন নিয়ে আবিদের জন্য কাজ করে নাই। ক্যাম্পাসের অনেকেই বিশ্বাস করে আবিদ যদি ছাত্রদলের প্যানেলে না দাঁড়িয়ে স্বতন্ত্রভাবেও নির্বাচন করত তবে তার ভোট আরও বেড়ে যেত। এই অন্তদলীয় কোন্দলের কারণে ছাত্রদল অ্যাজ এ ব্র্যান্ড দাঁড়াতে পারেনি, যেই ব্যর্থতা আবিদ হামিমের উপর গিয়ে পড়েছে এবং নির্বাচনে এমন ভরাডুবি হয়েছে। পঞ্চমত, ব্র্যান্ডিংয়ের চূড়ান্ত ব্যর্থতা। একটা বিষয় খেয়াল করেন, সাদিক কায়েম যে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল, এইটা কি সাদিক কায়েম কখনো নিজের মুখে বলেছে? বলে নাই, কিন্তু তার হয়ে অন্য কেউ বলেছে। এরকম অন্য পক্ষ থেকে যখন ব্র্যান্ডিং হয় তখন সেইটার ভ্যালিডিটি অনেক বেশি বেড়ে যায়। ফরহাদ আন্দোলনে কি করেছে না করেছে সেটাও ফরহাদ নিজের থেকে বলতে যায়নি, বলেছে অন্য কেউ, যেটাও ইমেজ বিল্ড আপে ভূমিকা রেখেছে। আবার একই সাথে তারা তাদের বক্তব্যের মাধ্যমে অন্যকে আঘাত করা কিংবা অন্যের আন্দোলনে অবদান নিয়ে প্রশ্ন তোলা এসব করেনি। জুলাইয়ের ক্রেডিট নিয়ে তারা ভাগাভাগিও করে নাই, যেই ব্যাপারগুলো শিক্ষিত সমাজের কাছে একটা ভালো ইমেজ তৈরি করেছে। কিন্তু ছাত্রদলের দিকে তাকিয়ে দেখেন, লম্বা সময় হাসিনা বিরোধী আন্দোলনে কাজ করে আসা একটা দলের কর্মকাণ্ড নিয়ে এমনভাবে নিজেরাই নাড়াচাড়া করেছে যা মানুষের কাছে এক পর্যায়ে হাস্যকর অবস্থায় চলে গেছে। বিএনপির নেতারা টকশোতে নিয়মিতভাবেই জুলাইয়ের ক্রেডিট নিয়ে কথাবার্তা বলেছে, যেটা ছাত্রদলের ইমেজকেও খারাপ করেছে। ছাত্রদলের ভিন্ন ভিন্ন নেতার জুলাইয়ের অবদান কিংবা হাসিনা বিরোধী সংগ্রামের অবদান নিয়ে দলীয় কৌশলে কোনো প্রচার প্রচারণা নাই। তৃতীয় কোনো পক্ষের দ্বারা আবিদের অবদান নিয়ে কোনো আলোচনা নাই, হামিমের অবদান নিয়ে কোনো আলোচনা নাই। খেয়াল করে দেখেন যে জুলাই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ এবং ট্রেডমার্ক স্পিচ ছিল, প্লিজ কেউ কাউরে ছেড়ে যায় না। এইটা নিয়ে তো মারাত্মক লেভেলের একটা দলীয় ব্র্যান্ডিং হতে পারতো। শিবিরের সকল নেতাকর্মীর কার্যক্রম খুঁজলেও আপনি এরকম একটা ফুটেজ হয়তো খুঁজে পাবেন না। কিন্তু এত বড় একটা সম্পদ থাকা সত্ত্বেও আজকে আবিদকে নিজে নিজে তার এই অবদানের কথা মার্কেটিং করতে হয়, আর নিজের ঢুল নিজে পিটাইতে পিটাইতে সেইটা এক পর্যায়ে তামাশাতে পরিণত হয়ে গেছে। এরকমভাবে দলের কিংবা দলের নেতাকর্মীদের ব্র্যান্ডিংয়ের জন্য যেই কৌশল থাকা দরকার সেইটা ছাত্রদলের ছিল না, বিএনপিরও ছিল না। শেষের দিকে মিডিয়া কেন্দ্রে যেটুকু হাইপ তারা তুলতে পেরেছিল সেটা তুলেছিল আসলে অনেকটা দেরিতেই। এরপরেও আবিদ হামিম বা মায়েদরা যেটুকু ইমেজ উদ্ধারের চেষ্টা করেছিল তার 12টা বাজিয়ে দিয়েছে বিএনপির অতি উৎসাহী কিছু নেতারা। এক এক নেতা এক একভাবে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছিল। ফজলুর রহমান, রুমিন ফারহানা এরা দলের ইমেজ নষ্টের জন্য সবচেয়ে বেশি দায়ী। সেই সাথে স্থানীয় পর্যায়ে কিছু নেতার বক্তব্যে জোর করে ভোট আদায়, মানুষকে ভোট দিতে বাধ্য করা হবে, ধানের শীষের ব্যালটের মাধ্যমে আগেই বাক্স ভর্তি করে রাখা হবে, এইরকম বক্তব্য ছাত্রদলের ইমেজকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তার মানে মোটা দাগে যদি বলি, পরিবর্তিত সময়ের রাজনীতির প্যাটার্নটা বুঝতে না পারা, নিজেদের ভালো কাজের ব্র্যান্ডিংয়ে ব্যাপক ঘাটতি থাকা, দলের ভেতরের বিভাজন এবং কোন্দল এবং অন্য দল কর্তৃক মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে গিয়ে ছাত্রদল ব্যাপকভাবে শিক্ষার্থীদের থেকে দূরে সরে গিয়েছে। ডাকসু এবং জাকসুতে ব্যাপক পরাজয়ের পর এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরাজিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ছাত্রদল। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদল তার চিন্তা ভাবনা বা কৌশল চেঞ্জ করতে না পারায় এইভাবে পরাজিত হলো, আর ডাকসু বা জাকসুকে যদি আমি জাতীয় নির্বাচনের লিটমাস টেস্ট বলি, তাহলে জাতীয় নির্বাচনের জন্য বিএনপি আসলে কি কৌশল হাতে নিয়েছে? তারাও কি পরিবর্তিত রাজনীতির ধারাটা ধরতে পেরেছে?
আমার তো মনে হয় ধরতে পারে নাই। কারণ মানুষ যেই ধরনের রাজনৈতিক বয়ান এবং প্যাটার্নের কারণে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, বিএনপিও ঠিক একই ধরনের প্যাটার্নে হাঁটছে। ডাকসু জাকসুতে যারা ভোট দিয়েছে তারা দেশের তরুণ ভোটার। এই তরুণ ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 2.5 কোটি। যেহেতু এরা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল, তাই এই তরুণ ভোটাররা তাদের পরিবারের ভোটকেও কিন্তু প্রভাবিত করবে। আর এই গোষ্ঠীটা ছাত্রদলের পুরনো রাজনৈতিক কৌশলকে বয়কট করেছে। এরা বিএনপির রাজনৈতিক কৌশলকেও হয়তো বয়কট করবে। তাই এখনো সময় আছে বিএনপির রাজনৈতিক বয়ান চেঞ্জ করতে হবে, নেতাদের বক্তব্যের টিউন পাল্টাতে হবে, কাজের ধরন চেঞ্জ করতে হবে। যেসব নেতারা ধরে বসেছিলেন যে মানুষ আপনাদেরকেই ভোট দেবে, সেই কনফিডেন্সটা দূরে সরিয়ে ফেলে জনগণের রাজনীতি শুরু করতে হবে। এখনো সময় আছে। আসার কথা হচ্ছে, ইতোমধ্যে রুমিন ফারহানা তার বক্তব্যের প্যাটার্ন চেঞ্জ করেছেন। স্থানীয় কিছু নেতারাও ডাকসু নির্বাচনের ফল দেখে নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক। যত দ্রুত বিএনপি তার রাজনৈতিক উদ্দেশ্য এবং বয়ান চেঞ্জ করতে পারবে, ততই তাদের জন্য ভালো। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনার কাছে কি মনে হয়, ছাত্রদল আসলে কেন এইভাবে ভরাডুবির মধ্যে পড়ে গেল? এর পেছনে আপনার দৃষ্টিতে কি কি কারণ আছে সেগুলো কমেন্টে জানান।